নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার সূর্য দুপুরে আপনারা শুনতে চলেছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের দ্বিতীয় পর্ব। আগের রবিবার আপনারা শুনেছেন সারান্ডায় শয়তানের প্রথম পর্ব। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির সমগ্র প্রথম খণ্ড থেকে। তাহলে আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক সারান্ডায় শয়তানের দ্বিতীয় পর্ব। আপনারা কি কালই ভোরে রওনা দিচ্ছেন? ইচ্ছে তো সেরকমই ছিল, কিন্তু বুকিং পেলাম না যে। কাল পরশু দুদিনই থালকুবাদ ফুল, একটাও রুম খালি নেই। এ সময়টা জঙ্গলে একটু ভিড় থাকে বটে, শীতকালেও লোকজন হয়, তবে এতটা নয়। এখন তো ছেলে মেয়েদের সব পরীক্ষা শেষ, তাই খুব টুরিস্ট আসছে। আপনার হোটেলে তো ভর্তি তাহলে? হ্যাঁ, পুরো ভর্তি। আপনারা তো একটু লেট করে এলে আমি জায়গায় দিতে পারতাম না। শ্রীকৃষ্ণ হোটেলের দোতলার বারান্দায় বসে হোটেল মালিকের সঙ্গে কথা বলছিল পার্থ। এখন বসে বসে গল্প করা ছাড়া কোনো উপায়ও নেই। ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে, বাজ পড়ছে কড়াত কড়াত, বিদ্যুতের চমকে ফালা ফালা হয়ে যাচ্ছে আকাশ। হাওয়াও বেশ বইছে বাইরে, বেশ জোরে, অনেকটা ঝড়ের মতো। ভাগ্যিস বারান্দাটা ঢাকা, নইলে এখানে বসা যেত না। টুপুরেরও ঘরে মন টিকছিল না, সেও এসে বসেছে বারান্দায়। মেজাজটা তার টুকে গেছে। ভেবেছিল আজ বিকেল সন্ধেই চাইবাসার রাস্তায় ঘুরে বেড়াবে মিতিন মাসির সঙ্গে। বৃষ্টি সব মাটি করে দিল। হোটেল মালিক এক বাঙালি, নাম অনন্ত চ্যাটার্জি। বাঙালি বোর্ডার দেখে নিজে থেকেই আলাপ জমাতে এসেছেন ভদ্রলোক। খোঁজ খবর নিচ্ছেন পার্থদের। অনন্তর কথায় সামান্য পশ্চিমী টান আছে, সম্ভবত দীর্ঘকাল চাইবাসায় থাকার কারণেই। টুপুররা চাইবাসা পৌঁছেছে বিকেল বেলায়। জামশেদপুর থেকে 12:30 নাগাদ খেয়ে দিয়ে রওনা দিয়েছিল। মাত্র 65 কিলোমিটার রাস্তা। ভেবেছিল গাড়িতে ঘন্টা 1.5-2 লাগবে, কিন্তু শেষ পর্যন্ত পড়ল প্রায় 3 ঘন্টারও বেশি। গোটা পথটাই বেজায় খারাপ, খানাখন্দে ভরা। সামলে সুমলে চলেও একবার টায়ার পাংচার হলো, গোদের উপর বিস্ফোড়া, বুম বুম বাড়তিনেক বমি করল। সকাল থেকে চিপস চিবোচ্ছে। জামশেদপুরে নেমে একটা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিল। জোর করে তাকে খানিকটা ভাত গেলানো হয়েছিল হোটেলে। দফায় দফায় সব উগড়ে দিল বুম্বু। গোটা পথ নেতিয়ে পড়ে রইল মা মাসির কোলে। একে গাড়ি ঝাঁকুনিতে সকলেরই কোমরের বল বেয়ারিং খুলে যাওয়ার দশা, তার সঙ্গে অসুস্থ বাচ্চা। চাইবাসায় এসে হোটেল খোঁজাখুঁজির ঝগমারিতে আর যায়নি কেউ। বড় রাস্তার ওপর শ্রীকৃষ্ণ হোটেলের হোর্ডিং দেখেই ঢুকে পড়েছে তৎক্ষণাৎ। এখন অবশ্য দেখছে হোটেলটা মন্দ নয়। অনন্দবাবুর হোটেলে দিব্যি একটা ঘরোয়া পরিবেশ আছে। রুমগুলোও বেশ পরিচ্ছন্ন। জনা 3-4 কর্মচারী সর্বক্ষণ ছোটাছুটি করছে ঘরে ঘরে। শুধু এই বৃষ্টিটুকু না এলে টুপুরের আর কোনো আফসোস ছিল না। সারাটা পথ ঝকঝক করছিল রোদ্দুর। রাস্তায় চাকা বদলানোর সময়ে গা হাত পা তো ঝলসে যাচ্ছিল। হঠাৎ চাইবাসাতেই যে কোত্থেকে অনাসৃষ্টি বৃষ্টিটা এলো ভগবানই জানে। পাহাড়ি জায়গায় অবশ্য এরকম হয়, টুপুর জানে। গত বছর ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষার পর এই সময়টাতেই গ্যাংটক বেড়াতে গিয়েছিল তারা। সেখানেও একরকম হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ্দুর। তবে চাইবাসার পাহাড় আর হিমালয় কি এক, নাকি সব পাহাড়েই এক নিয়ম?
সে কী বা ছোট কী বা বড়। পার্থ সিগারেট আনতে ঘরে উঠে গিয়েছিল। ফিরে এসে প্যাকেটটা বাড়িয়ে দিল অনন্তবাবুকে। অনন্ত হাত জোড় করে বললেন, না না, ধন্যবাদ ধন্যবাদ, আমার এসব চলে না। খুব ভালো করেছেন, বাজে নেশাটা করেননি। বলতে বলতে পার্থ ধরিয়েছে সিগারেট। বারান্দায় খানচারেক বেতের সোফা, মধ্যিখানে কাঁচের টেবিল। টিউবের আলোয় ঝলমল করছে জায়গাটা। কয়েকটা বাঁধানো ছবিও ঝুলছে দেওয়ালে, পাহাড়, জঙ্গল, জলপ্রপাত। একটা ছবির দিকে আঙুল দেখিয়ে পার্থ বলল, ওটা কোন ফলস? হুডরু। রাঁচির? হ্যাঁ হ্যাঁ, বর্ষাকালে তোলা তো, ঝোল একেবারে উপচে পড়ছে। এদিকে কাছে পিঠে কোনো ফলস নেই? হুডরুর মতো নেই, তবে আছে হিরনি ফলস। হ্যাঁ, কাল পরশু তো ফিরে আছেন আপনারা, ওখান থেকে একটু ঘুরে আসুন না। টুপুরের মনটা নেচে উঠল। জিজ্ঞেস করলো, হিরনি ফলস এখান থেকে কত দূর? কত আর হবে, 40-50 কিলোমিটার হবে। বাস যায়, গাড়ি ভি যায়। মিতিন বেরিয়ে এসেছে ঘর থেকে। দরজায় দাঁড়িয়ে বলল, ওই রুটটা কিন্তু আমি জানি। হেসাডি বলে যে আদিবাসীদের একটা গ্রাম আছে, সেখানে নেমে মোটামুটি 2-3 কিলোমিটার মতো হাঁটতে হয়। বিলকুল ঠিক, কাল সারাদিন ওখানেই তবে আউটিং করে আসুন। যদি বলেন তো লাঞ্চ প্যাক করে দিতে পারি। তা এখানে কি কি দেখার আছে? চাইবাসা ছোট টাউন, এখানে আর কি দেখবেন? অনন্ত মৃদু হাসলেন। কয়েকটা বড় বড় তালাও আছে এখানে। তালাওকে বলে বাঁধ, রানী বাঁধ, শিব বাঁধ, মধু বাঁধ। আপার চাইবাসাও সুন্দর, মাঠ বাগান, গভর্নমেন্ট বাংলো। হ্যাঁ, ওই মুঙ্গালাল রুংটা গার্ডেন কিন্তু জরুর দেখবেন। কাল হিরনি ফলস ঘুরে এসে এত সব দেখা যাবে? জলদি জলদি ফিরলে দেখতে পাবেন। আরে তাড়াহুড়োর কি দরকার, আপনারা তো পরশু দিনটাও আছেন। মিতিন ঠোঁট টিপে বলল, আমার আসলে একটু অন্যরকম প্ল্যান ছিল, বুঝলেন। চাইবাসা থেকে সারান্ডা তো প্রায় 100 কিলোমিটার পথ। আপনাদের এখানে রাস্তার হালও তো খুব সুবিধের নয়। তাই ভাবছিলাম জার্নির গোটা ধকলটা একদিনে না নিয়ে যদি পরশু সকালে বেরিয়ে পড়ি এবং রাতে যদি মেঘাতবুরুতে থেকে যাই। পার্থ ভুরু কোঁচকালো। হ্যাঁ, হঠাৎ মেঘাতুবুরুতে হল্ট করার শখ জাগলো যে? মুকুলবাবুর বুধ গাড়ি চাপলো নাকি? মোটেই না। আমি কলকাতা থেকে ভেবে রেখেছিলাম চান্স পেলে একটা রাত অন্তত মেঘাতবুরুতে থাকবোই। ওখানে চমৎকার একটা সানসেট পয়েন্ট আছে। তাছাড়া আমি শুনেছি মেঘাতবুরু থেকে গোটা সারান্ডা রেঞ্জটাকে নাকি ছবির মতো দেখা যায়। আপনার আইডিয়াটা খারাপ নয় ম্যাডাম। অনন্ত সমর্থন জানালেন মিতিনকে। মেঘাতুবুরু থেকে বরং পরদিন সকালে টুক করে জঙ্গলে ঢুকে পড়বেন। পার্থ আর গাঁইগুঁই করল না, উঠে পড়েছে সে কাঁধ ঝাঁকিয়ে। অলস পায়ে চলে গেল সহেলিদের ঘরে। অ্যাম্বাসাডারের ঝাঁকুনিতে সহেলির কোমরে একটা খটকা লেগেছে। তিনি এখন পেনকিলার খেয়ে শায়িত। অবনী ঘোরাঘুরি করছেন আমাজনের পাড়ে। বৃষ্টি এখনও থামেনি। বজ্রবিদ্যুতের প্রকোপ কমেছে, তবে ধারাবর্ষণ চলছে একই দাপটে। টুপুর ছোট্ট একটা হাই তুলে বলল, কিচ্ছু করার নেই এখন, যাই আমিও শুয়ে পড়ি গিয়ে। অনন্ত হা হা করে হেসে উঠল। আরে মন খারাপ করছো কেন? দেখো না, এই বৃষ্টি ধরলো বলে
তারপরই আকাশ একদম ঝকঝক করবে। অসম্ভব, এই বৃষ্টি সারা রাতেও থামার নয়। আহা, আর আধ ঘন্টা দেখো, এখানকার বৃষ্টির নেচারটাই আলাদা। চৈত্র মাসটায় প্রায় এরকম হয়, বিশেষ করে দিনের বেলা যদি বেশি গরম থাকে। মিতিন টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে নিয়ে ওল্টাচ্ছিল, রেখে দিয়ে বলল, আচ্ছা অনন্তবাবু, আপনি এখানে মোটামুটি কতদিন আছেন? জন্ম থেকেই। আপনাদের বরাবরই কি হোটেলের ব্যবসা? না না, আমাদের ফ্যামিলি বিজনেস আলাদা। বাপ ঠাকুর দাদার ফার্নিচার বিজনেস ছিল, আমি বিপথে এসেছি। হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ? রাঁচি থেকে হোটেল ম্যানেজমেন্ট পাস করেছিলাম, বিদ্যেটা কাজে লাগানোর স্বাদ হলো খুব। বাবাও কিছু টাকা দিলেন, আমিও নেমে গেলাম নতুন ধান্দা। ফার্নিচারের দোকানটা অবশ্য আছে এখনো। ফরেস্ট অফিস থেকে বেরিয়ে যেখানে বড় রাস্তায় পড়লেন, ওই চকটায়। ও, তার মানে আপনারা এখানে কয়েক পুরুষের বাসিন্দা, তাই তো? 3 পুরুষের। আমার ঠাকুর দাদা চলে এসেছিলেন কলকাতা থেকে, নকরি করতেন গুয়ায় আয়রন মাইনে। একবার এক লাল মুখো সাহেবের সঙ্গে কি ঝগড়াঝাটি হয়েছিল, নকরি ছেড়ে দিয়ে সোজা চলে এসে উঠলেন এই চাই বাসায়। লেখাপড়ায় খুব ইন্টারেস্ট ছিল ঠাকুর দাদার। এখানে একটা স্কুলও তিনি বানিয়েছিলেন। চাইবাসায় তো বহুত বাঙালি আছে, তাদের জন্য আবার বাংলা মিডিয়াম স্কুল। এখন অবশ্য স্কুলটা গভর্নমেন্ট নিয়েছে। মিতিন যেন শেষ কথাগুলো শুনলই না, বলল, তা আপনি যখন জন্ম থেকেই এখানে, তখন নিশ্চয়ই এদিককার পুরনো সব লোকজনদের আপনি চেনেন। জরুর চিনি। তাহলে পুরুষোত্তম সিংহকেও নিশ্চয়ই চেনেন। ওই জমিদার সিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই চিনি। বছর 40-এর গাঁট্টা গোট্টা চেহারার অনন্তর চোখে কৌতূহল খেলে গেল। আপনি পুরুষোত্তম সিংকে চিনলেন কি করে? না না, তেমন কিছুই না। আসলে ট্রেনে আস্তে আস্তে ওর এক ছেলের সঙ্গে পরিচয় হলো, মুকুল সিংহ। ও, এই মুকুলের কথাই বলছিলেন আপনার হাজব্যান্ড? হ্যাঁ হ্যাঁ, আসলে মুকুল বাবুর মুখেই শুনছিলাম ওর বাবা নাকি এখানকার খুব নামি ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী? পুরুষোত্তম সিং একটা ক্যারেক্টার ম্যাডাম, নামেও সিংহ, কাজেও সিংহ। এখন বয়স হয়ে জোশ কমেছে, কিন্তু এককালে কত যে খুন জখম করেছেন তার কোনো ইয়াত্তা নেই। যার সঙ্গে বলল না তাকেই ফটাস, লাজবি হাফিস, বাবা ঠাকুরদার মুখে শুনেছি। ও তাই বুঝি? তা মুকুল বাবুকে তো মোটামুটি নিরীহই বলে মনে হলো। আরে মুকুল সিংহ তো রাবণের বেটা রামচরণ, মানে? বাপের একেবারে উল্টো, অযোগ্য, অপদার্থ, নালায়েক। ছোটবেলায় একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল মুকুলবাবু। পুরুষোত্তম সিং তাকে পাটনা থেকে ধরে আনেন। লেখাপড়ায় তেমন মাথা ছিল না, বাপ হয়রান হয়ে ছেলেকে পাঠিয়ে দেন খড়গপুরে এক বোনের বাড়িতে। সেখানেই মানুষ হয়েছেন মুকুলবাবু। তবে ওর ছোট ভাইটা বহুত সিয়ানা, বিলকুল বাপ কা বেটা। চাইবাসাতেই পড়তো বিকাশ, আমার থেকে 1 ক্লাস জুনিয়র ছিল। তখন থেকেই তো দেখেছি মাথা খুব সাফ, বহুত সাহস বি আছে বিকাশে। এখন 10 হাতে বাপের বিজনেস বাড়াচ্ছে। তা দাদা বিজনেসে নেই কেন? ছোট ভাই কি দাদাকে একেবারে আউট করে দিয়েছে নাকি? না ম্যাডাম, মুকুল বাবুর বিজনেস করার ক্ষমতাই নেই। কোন এক হলেও সব ভাই কি এক টাইপের হয়? যে বেশি কাবিল
সেই ব্যবসা সামলাবে। এটাই তো দুনিয়ার নিয়ম। তাছাড়া মুকুল বাবুর আরো কিছু প্রবলেম আছে। প্রবলেম? কিরকম প্রবলেম? অনন্ত কি একটা বলতে গিয়েও থেমে গেলেন। আরে ছাড়ুন ম্যাডাম, সবাই আমরা এক মুলুকের লোক, কি হবে মিছি মিছি নিন্দে করে? কোথায় কি উড়ো কথা শুনলাম, তাই দিয়ে একজনের বদনাম করা কি ঠিক হবে? কেন, কি এমন শুনেছেন? আরে বললাম তো, ছাড়ুন না ম্যাডাম। এই যে মেয়ে, দেখো দেখো বাইরে বৃষ্টি থেমে গেছে কিনা। বারান্দার ঘেরাটোপ তুলে দিয়ে টুপুর একেবারে হাঁ। কোথায় বৃষ্টি? আকাশে দিব্যি তারা ফুটে আছে। উত্তরে একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছে বটে, তবে তা অনেক দূরে, আকাশের একেবারে শেষ প্রান্তে। টুপুর প্রায় নিচে উঠল। মিতিন মাসি এখন বেরোবে? অনন্ত বললেন, যান না, ঘুরে আসুন। চাইবাসা বহুত পিসফুল জায়গা। সবে 7:30 বাজে, আরামসে 9টা-10টা অবধি বেড়াতে পারবেন। অনন্ত চলে যাওয়ার পরও মিতিন বসে আছে চুপটি করে। টুপুর ঠেলল তাকে। কি গো, চলো। মিতিন অন্যমনস্কভাবে বলল, হুম হুম, যাই। ঘরে গিয়ে দেখতো তোর বাবা মা বেরোবে কিনা। নগর পরিক্রমার নাম শুনেই সহেলির কোমরের ব্যথা উধাও। অবনী নড়লেন না। বুমবুম ঘুমোচ্ছে অকাতরে। পার্থ তার কাছে একা থাকে কেন? বরং টুপুররা ঘুরতে গেলে দুই ভাইরা ভাই মনের সুখে দাবা খেলতে পারবে। বাইরেটা এখন ভারী মনোরম। ঝড় বৃষ্টি এসে দিনের উত্তাপটাকে যেন শুষে নিয়ে গেছে। স্নিগ্ধ বাতাস বইছে, বসন্তের হাওয়া, কিন্তু ভেজা ভেজা, ঠান্ডা ঠান্ডা। শরীর জুড়িয়ে যায়। আকাশে চাঁদও উঠেছে, আধখানা চাঁদ। আর দিন সাতেক পরেই পূর্ণিমা। বড় রাস্তা ধরে হাঁটছিল টুকুররা। খানিক উত্তরে যেতেই এক জমজমাট জায়গা। সার সার অ্যাম্বাসেডর আর জিপ দাঁড়িয়ে আছে, ভাড়ার গাড়ি। কালকের হিরনি যাওয়া নিয়ে বেশ কয়েকজন জিপের ড্রাইভারের সঙ্গে দর কষাকষি করল মিতিন। শেষমেশ বয়স্ক একজনকে পছন্দ হলো। তাকেই গাড়ি নিয়ে সকাল 9টা নাগাদ চলে আসতে বলল শ্রীকৃষ্ণ হোটেলে। তারপর সোজা বাজার। কলকাতা থেকে রওনা হওয়ার সময় তাড়াহুড়োতে অনেক কিছু নেওয়া হয়নি। মনে করে করে জিনিসগুলো কিনল মিতিন। মোমবাতি, দেশলাই, দড়ি, ব্লেড, ব্যাটারি, মশা তাড়ানোর ধূপ, ডেটল, ব্যান্ডেড আর কয়েকটা ওষুধ। বুমবুমের জন্য কালার বুকও নিল একটা, সঙ্গে এক বাক্স রং পেন্সিল। পাহাড় জঙ্গল দেখে যদি বুমবুমের ছবি আঁকার স্বাদ জাগে, ক্যামেরার ফিল্ম কিনল 3 রোল। পার্থ ভরবে ক্যামেরায়। সহেলি বললেন, চল এবার একটু শাড়ি জামার দোকানে যাই। মিতিন আকাশ থেকে পড়ল। কেন, শাড়ি জামাও শর্ট আছে নাকি? আহা, চাইবাসার কিছু স্মৃতি নিয়ে যেতে হবে না? টুপুর হাসতে হাসতে বলল, মা যেখানেই বেড়াতে যায় সেখানকার শাড়ি কেনে। কটকে গেলে কটকি, ব্যাঙ্গালোরে গেলে ব্যাঙ্গালোর সিল্ক, তামিলনাড়ুতে কাঞ্জিবরম। মিতিন হেসে কুটিপাটি। এখানে তুই আবার চাইবাসার সিল্ক খুঁজবি নাকি বর্দি? ওরকম কিছু কিন্তু পাওয়া যায় না এখানে। বোন আর মেয়ের হাসিও পুরোপুরি নিরস্ত করতে পারল না সহেলিকে। তিনি ঘুরে ঘুরে স্থানীয় হাতের কাজ কিনলেন অনেক কিছু। আদিবাসীদের হাতে তৈরি কাঠের পুতুল, ছোট ছোট মুখোশ। কলকাতা গিয়ে একে তাকে উপহার দিতে হবে তো। প্রায় প্রতিটি বস্তুই কলকাতায় পাওয়া যায় চাইবাসার থেকে সস্তাও। ফেরার পথে একটা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ফুচকা খেল টুকুররা। কলকাতার মতো স্বাদ নয়, তবু মন্দ কি।
হোটেলে এসে টুপুররা দেখল পার্থ আর অবনী তখনও দাবাযুদ্ধে মত্ত। বুমবুম উঠে পড়েছে। সে এখন গল্প করছে হোটেলের এক কর্মচারীর সঙ্গে। লোকটা আদিবাসী, বছর 28-30 বয়স, গোলমুখ, গায়ের রং চকচকে কালো, চোখের মণি দুটো অসম্ভব উজ্জ্বল। টুপুররা হোটেলে পা রাখার পর থেকেই লোকটা সর্বক্ষণ হাসি মুখে ফাই ফরমাস খাটছিল টুপুরদের। নামটাও বেশ মিষ্টি, ধানুয়া। সে কথা বলে ভাঙা ভাঙা বাংলায়, তবে বুমবুমের সঙ্গে গল্প করতে তার খুব একটা অসুবিধে হচ্ছে না, কারণ সে শুধু শুনে যাচ্ছে। বুমবুমই বকছে একতরফা। টুপুরদের দেখেই বুমবুম বলে উঠল, জানো ধানুয়াটা কি বোকা, কি সব বলছিল। মিতিন কড়া গলায় ধমক দিল, ছি ছি বুমবুম, ও কি ভাষা? ধানুয়া তোমার থেকে বড় না? ধানুয়া দাদা বলো। আর বোকা বলছো কেন? কতবার করে তোমাকে শিখিয়েছি বড়দের বোকা বলতে নেই। বুমবুম কাঁচু মাচু মুখে বলল, সরি মা, আর বলবো না। মিতিন জিজ্ঞেস করল, তা কি বলছিল তোমার ধানুয়া দাদা? ওদের গ্রামে নাকি একটা সাধু এসেছে, সাধু বাবা নাকি যাতেই হাত দেয় সেটাই মিষ্টি হয়ে যায়, তা কখনো হয় নাকি? টুপুর বলল, ও মা, সে আবার কি? রূপোর মতো সাদা দাঁত বার করে ধানুয়া হাসল। আগে হ দিদি, মধু বাবা যাতেই হাত দিবেন সেটাই মিঠা বনে যাবেন। পানিতে হাত দিল, পানি মিঠা, তিতা ধরলো তো তিতাও মিঠা বনে গেল। বুঝলাম না। আমি বুঝেছি। মিতিন বলল, আরে মানেটা হলো ওদের গ্রামে একজন সাধু বাবা এসেছে, তিনি যাতেই হাত ছোঁয়াচ্ছেন সেটাই মিষ্টি হয়ে যাচ্ছে। কি ধানুয়া, ঠিক বলেছি তো? ধানুয়া মাথা দুলিয়ে বলল, সাধু বাবা নয় গো দিদি, মধু বাবা। বেশ বেশ, মধু বাবাই না হয় হলো। তা এই মধু বাবা এসেছেন কোত্থেকে? জানি না গো দিদি, কেউ বলে হিমালয় থেকে, কেউ বলে সাগর থেকে। তবে মধু বাবা শুয়ে দেওয়া মিঠা পানিতে সবার সব বিমারি সেরে যাচ্ছে দিদি। টুপুর অবিশ্বাসের সুরে বলল, যত সব গাঁজাখুরি গল্প। ওভাবে বলতে নেই টুপুর। সহেলি চোখ পাকালেন। সাধু সন্ন্যাসীদের কত রকম অলৌকিক শক্তি থাকে তুমি জানো? এই শক্তি তারা পান যোগ বলে, কঠোর তপস্যা করেন। যোগ বলটা কি মা? টুপুর ফিক করে হাসল। ফুটবলের মতো কিছু? ফাজলামি করো না, সাধু সন্ন্যাসীদের নিয়ে ঠাট্টা করলে পাপ হয়। টুপুর ফের কিছু বলতে যাচ্ছিল, মিতিন হাত তুলে থামালো তাকে। ধানুয়াকে প্রশ্ন করল, আচ্ছা ধানুয়া, তোমাদের গ্রামটা কোথায়? আগে দিদি করমপদা। সেটা কোথায়? মেঘাতগুরুর পরে জঙ্গলে। আপনারা তো থলকোবাদ যাচ্ছেন, ওই পথেই পড়বে। তাই নাকি? তা থালকোবাদ থেকে করমপদা কত দূরে? বেশি নয় গো দিদি, 8 মাইল থলকোবাদ থেকে। রোজ কত দূর দূর থেকে লোক আসছে সেখানে মধু বাবাকে দেখতে। সহেলি বললেন, আমরাও তো তাহলে একবার করমপদা ঘুরতে যেতে পারি। কত এলাপাতি হোমিওপ্যাথি করলাম, হাঁটুর ব্যথা তো পুরোপুরি সারছে না। যদি মধু বাবার কৃপায়। মিতিন বলল, হ্যাঁ, তা একবার যাওয়াই যায়। টুপুর অবাক চোখে তাকালো। মিতিন মাসি, তুমিও এসব বিশ্বাস করো? হালকা হাসলো মিতিন। আহা, একটা নতুন অভিজ্ঞতা তো হবে, সেটাই বা কম কিসের? এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের 2য় পর্ব। গল্পের সূত্রধার এবং মিতিন মাসির ভূমিকায় আমি রায়া, গল্প পাঠ বুমবুম এবং ধানুয়ার ভূমিকায় প্রীতম, টুপুরের ভূমিকায় পৌলমী, পার্থর ভূমিকায় সুমন, সহেলির ভূমিকায় রিমা, অবনীর ভূমিকায় সুদীপ্ত এবং হোটেল মালিকের ভূমিকায় সুকুমার মাইতি। পোস্টার ডিজাইনে সুমন।
আবার দেখা হবে আগামী রবিবার এই গল্পেরই তৃতীয় পর্বের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্প বুক। ধন্যবাদ।